সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তির 23 পৃষ্ঠা থেকে শিক্ষণ অভিজ্ঞতা 3 আমাদের বিদ্যালয় পত্রিকা। এই শিক্ষণ অভিজ্ঞতাতে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানাবো। বিদ্যালয় পত্রিকা বানানোর জন্য আমরা কয়েকটি দলে ভাগ হব এবং প্রতিটি দল কিছু বিশেষ নির্ধারণ করব। নির্ধারিত বিষয় বাসা থেকে একটি প্রতিবেদন শ্রেণীতে লিখে নিয়ে আসব এবং এই প্রতিবেদনটি ভালো করে পর্যালোচনা করে কিছু খেলার মাধ্যমে কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা বিদ্যালয় পত্রিকাটি বানাবো। এর পাশাপাশি বিদ্যালয় পত্রিকা বানানোর সময় আমরা যদি অন্য কারো লেখা গান, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করি, তাহলে তার নাম ব্যবহার করে আমাদের বিদ্যালয় পত্রিকাটি বানাবো। আমাদের অবশ্যই উচিত যার জিনিস তা ব্যবহার আগে তার অনুমতি নেওয়া, আর অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় তার নাম উল্লেখ করা। এটি খুব ভালো একটি কাজ। আমরা নিশ্চয়ই শিক্ষকের নির্দেশনা মেনে প্রতিবেদনটি খাতায় লিখেছি। আমাদের মনে রাখা প্রয়োজন, বিদ্যালয় পত্রিকা তৈরি না হওয়া যাওয়া পর্যন্ত লিখিত প্রতিবেদনটি আমাদের সঙ্গে শ্রেণীতে রাখতে হবে সবসময়। আমাদের তৈরি প্রতিবেদনটির শিরোনামটি নিচে আমরা একটা প্রতিবেদন লিখেছি, যার শিরোনামটা লিখেছি কর্মের মূল্য। এবার আসো নিচে চকটিতে, প্রতিবেদনটিতে সহপাঠী কি তার নাম ব্যবহার করেছে? হ্যাঁ। অন্য কারো লেখা কবিতা ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করতে হবে। অন্য কারো ক্যামেরায় তোলা ছবি বা আঁকা ছবি ব্যবহারের সময় সহপাঠী কি ওই ব্যক্তির নাম ব্যবহার করেছে? না, আমরা অন্যের ক্যামেরা ব্যবহার করলাম ধার নিয়ে, ওখানে তো ওই ব্যক্তির কোনো কৃতিত্ব না, আমরা এখানে না ব্যবহার করলে চলবে। অন্য কারো কাছ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের সময় সহপাঠী কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে? হ্যাঁ, আমরা অন্য ব্যক্তি থেকে তথ্য নিলে সেটা তার নাম, প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম লিখে দিতে হবে। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আমাদের বের করা উত্তরগুলো থেকে শিক্ষক একটি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। শিক্ষক যে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছেন তা নিচে চোখে লিখি। আমরা যদি অন্য কারো কাছ থেকে প্রাপ্য তথ্য ব্যবহারের সময় তথ্যের স্বত্বাধিকারী, অর্থাৎ যিনি তথ্যটা লিখেছেন, তৈরি করেছেন, সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা খুবই জরুরি, না হলে তা দণ্ডনীয় অপরাধ হয়। অর্থাৎ কপিরাইট আইনে সেটা কি দণ্ডনীয় অপরাধ হয়। আমরা আরেকবার দেখিনি। আমাদের মতে চিহ্নিত করা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? যে কোনো তথ্য ব্যবহারে সচেতন হতে হবে। আমরা কোনো তথ্য বা বিষয় যদি ব্যবহার করতে চাই, তাহলে উক্ত প্রতিষ্ঠানে তথ্য ব্যবহার করতে হবে, কারণ যার সৃষ্ট কাজ তাকে জানানোর দরকার। আর যদি জানানো না যায়, তবে সৃষ্ট কর্মের প্রবর্তকের নাম লিখে দিতে হবে। এতে প্রবর্তক কি পায়? স্বীকৃতি পায়। সহপাঠীদের উত্তর, অন্যের তথ্য ব্যবহার করা উচিত নয়। ব্যবহারের আগে তার অনুমতি নিব। সৃষ্টিকর্মের জনকের নাম লিখব। সঠিক তথ্য জেনে ব্যবহার করব। এখানে আমরা একটা ছবি দেখছি, এই ছবিটির নাম মোনালিসা। ছবি এঁকেছে লিওনার্দো দা ভিঞ্চি। ছবিটি একটি কপি ব্যবহার করেছেন রহিম সাহেব। এখানে ছবিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ? এটি বুদ্ধিভিত্তিক সম্পদ এবং লিওনার্দো দা ভিঞ্চির বুদ্ধিভিত্তিক সম্পদ। বইয়ের নাম আমার বন্ধু রাশেদ। বইটি পড়েছেন আব্দুর রহমান। বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। এই বইটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ? বইটির প্রচ্ছদ কি বুদ্ধিভিত্তিক সম্পদ? হ্যাঁ, এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, কারণ বইটি তার নিজের বুদ্ধি দিয়ে রচিত, আর বইটির প্রচ্ছদও যিনি তৈরি করেছেন নিজের মেধা বুদ্ধি দিয়ে, বইয়ের প্রচ্ছদটাও কি তার বুদ্ধিভিত্তিক সম্পদ। মোবাইল ফোন সেটটি প্রস্তুত করছে একটা কোম্পানি। একটি কোম্পানি ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন স্টোর। এই মোবাইল ফোনটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ? হ্যাঁ, এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, কারণ এটি তৈরিতে অনেক সময়, শ্রম, মেধা ব্যয় করতে হয়েছে।
ধানের মৌসুমে একজন কৃষক জমিতে ধান ফলান। এই জমির মালিক সুব্রত বড়ুয়া। এই ফসলি জমিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ? এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ নয়, কারণ জমিতে মেধা লাগে না, কিন্তু উৎপন্ন ফসল কৃষকের বুদ্ধিভিত্তিক সম্পদ। গুপ্তধনের খোঁজে খেলার নাম সন্ধানী। বক্সের ভিতর কতগুলো লেখাযুক্ত কাগজ থাকবে? শিক্ষার্থী একটি কাগজ নেবে ও তার প্রাপ্ত তথ্যটি বিষয় সন্ধান করবে, যা হবে বুদ্ধিভিত্তিক কাজ। চিরকুটের বিস্তারিত তথ্য। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের রচিত, যার মেধাস্বত্ব শুধুমাত্র কাজী নজরুল ইসলামের। এবার আসি চিরকুটের বিস্তারিত তথ্য। আরেকটা চিরকুট। টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল, যা তার মেধা শ্রম দিয়ে তৈরি। এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটা হচ্ছে তার মেধা শ্রম লেগেছে, এই জন্য এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ। চিরকুটে একটা তথ্য আছে, জন বেয়ার টেলিভিশন আবিষ্কার করেছেন। এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, কারণ এতে তার মেধা শ্রম ও সময় লেগেছে। চিরকুটে আরেকটি তথ্য হচ্ছে, জগদীশ চন্দ্র বসুর গাছের প্রাণ রস উদ্ঘাটন। এটি একটি বুদ্ধিবৃত্তিক কাজ, কারণ এতে তার মেধা শ্রম সময় লেগেছে। বাংলাদেশের বিজ্ঞানীর পাটের জিনোম আবিষ্কার। এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, কারণ এখানে তার মেধা শ্রম কাজে লেগেছে। বইয়ে নিচের বইয়ে লিখি, বুদ্ধিবৃত্তিক সম্পদ কয়টি ধরন আমাদের প্রতিফলন হয়েছে। প্রতিবেদন আছে। সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই প্রতিবেদনে বিভিন্ন বই পড়ার অভ্যাস সম্পর্কে বলা হয়েছে। এখানে লেখকের বুদ্ধিমত্তা, দক্ষতা ও মেধাকে কাজে লাগায়। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। এই প্রতিবেদনে মোবাইল এবং ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে বলা হয়েছে। এগুলো বিজ্ঞানীদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন। এবার আমরা দেখব, গত সেশনে আমরা লেখার মাধ্যমে যে বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো খুঁজে পেয়েছি সেগুলো লিখব। গত সেশনে আমরা জানতে পারলাম যে চিত্রকর্ম, সাহিত্য, শিল্পকর্ম, বৈজ্ঞানিক আবিষ্কার, সফটওয়্যার সবগুলো বুদ্ধিবৃত্তিক সম্পদ। এগুলো ব্যবহারের পূর্বে স্বত্বাধিকারীর অনুমতি নিতে হবে বা তার নাম লিখে দিতে হবে। যেমন লেখক গল্প, কবিতা, প্রবন্ধ লিখতে আগ্রহ হারাবেন, কারণ তিনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন কেউ যদি তাকে স্বীকৃতি না দেয়। গবেষক গবেষণা কাজে প্রচুর সময় শ্রম লাগে, তিনি স্বীকৃতি না পেলে আগ্রহ হারাবেন এবং আর্থিক ক্ষতি হবে। বিজ্ঞানী, তিনি যদি স্বীকৃতি না পান তবে কাজ করতে আগ্রহ হারাবেন ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। তার বিষয়টি যদি অন্যজনে ব্যবহার করে ব্যবসায়িক কাজে, তাহলে তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। সফটওয়্যার, তিনি আবিষ্কার করতে আগ্রহ হারাবেন এবং আর্থিক ক্ষতির মুখে হবেন, কারণ তার সফটওয়্যারটা অন্যজনে বিনা অনুমতিতে ব্যবহার করলে তার ক্ষতি হবে। তারপর স্থাপত্যকর, তিনি নকশা করার আগ্রহ হারাবেন ও আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। এবার যে বিদ্যালয়ে যে পত্রিকাটি বানানো হলো তার একটা ছবি তুলে এবং প্রিন্ট করে তা এখানে লাগাতে পারে। এই যদি সুবিধা না থাকে তাহলে পত্রিকার প্রথম পাতার একটি ছবি আঁকতে পারো। তোমরা এখানে একটা পত্রিকার কাটিং কেটে এখানে লাগিয়ে দিতে পারো। যেমন এখানে একটা আগুনের ছবি, আগুন লাগছে এরকম ছবি দিতে পারো। মগবাজারে ভয়াবহ আগুন। ঢাকার মগবাজারে গতকাল সন্ধ্যা 7টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে আগুন লাগে, এতে প্রায় 50টি দোকান বশীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। একটা তথ্য আমরা এখানে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।